বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে তৃতীয় মাত্রার স্টুডিওতে রয়েছেন আমার পায়ে বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। 1971-এর মহান মুক্তিযুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ ছিল, দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে দেশ বিভাজিত, বহু ভাগে বিভক্ত। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানও গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে একটা স্বৈর শাসককে বিদায় করবার জন্য। সাফল্য এসছে, কিন্তু এখন আবার মনে হচ্ছে যে জাতি বহুদা বিভক্ত। সরকার এটি কিছু কমিশন করেছে কিছু রিফর্মসের কাজের জন্য, সেগুলোকে এক জায়গায় করবার জন্য, একমত পোষণ করবার জন্য একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন করেছে। এবং আমরা জানি যে রিফর্মের কথা বলেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অনেকদিন ধরেই নানা রিফর্মের কর্মসূচি দিয়ে এসছে। আমার প্রশ্ন যেটা আপনাদের কাছে এই মুহূর্তে, যে জাতি কীভাবেই বিভক্ত থাকবে, নাকি একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে, বা ন্যাশনাল কনসেনসাস কমিশনের পক্ষে, যদি আমি তাদের টিওআর জানি না এখনও, তাদের পক্ষে সম্ভব হবে? মিস্টার মোশাররফ হোসেন। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ রুহুল প্রিন্স এবং দর্শক। আসলে দেখেন, আপনি যে কথাটি বলছেন যে আমরা শেখ হাসিনার পতনের দাবিতে আমরা রাজনৈতিক দল এবং সামাজিক শক্তিগুলো তো ঐক্যবদ্ধ হয়েছিলাম, যার একটা চূড়ান্ত পরিণতি 5ই আগস্ট ঘটেছিলেন। এবং একটা সেই স্পিরিট নিয়ে বাংলাদেশে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম, সেটা না হলেও একই ধাঁচের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিলেন। আমাদের প্রত্যাশাটা কী ছিল? একটা নিরপেক্ষ ভূমিকা সবার কাছ থেকে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হচ্ছে, দিন যখন আজকে 6 মাস পূর্ণ হলো, আজকে 6 মাস পূর্ণ হলো, কিন্তু আমাদের যে প্রত্যাশা ছিল, যে আকাঙ্ক্ষাটা ছিল, তার থেকে আমরা মনে হয় কিছুটা দূরে সরে যাচ্ছি। কারণ আমি এখানে প্রিন্স ভাই আছেন, আমি প্রিন্স ভাই, আমরা ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আপনি দেখবেন, আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকাই, আপনি যদি 70-এর স্বাধীনতা যুদ্ধের সময় দেখেন, 71-এর স্বাধীনতা যুদ্ধে, তখন কিন্তু এই ছাত্র সমাজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রাজনৈতিক দলগুলির মাঝে একটা দোদুল্যমানতা ছিল, কর্মসূচির ক্ষেত্রে তাদের দ্বিধান্বিত ছিলেন। কিন্তু ছাত্র সমাজে আপনি দেখেন, তৎকালীন মূল রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ। তাকে উপেক্ষা করে কিন্তু সেদিন 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন, ইশতেহার ঘোষণা করেছিলেন। বাংলাদেশের জাতীয় পতাকা কি হবে সেটা তারা নির্ধারণ করেছিলেন। কিন্তু আপনি দেখেন, আফটার লিবারেশন তারা কিন্তু সরকারে যায় নাই, অর্থাৎ একটা পেশার গুরু হিসেবে তারা কাজ করেছিলেন। আবার যদি আপনি দেখেন 90-এর গণ অভ্যুত্থান দেখেন, যেখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেখানেও আমানুল্লাহ প্রিন্স ভাইরা এদের নেতৃত্বে সেদিন আমরা কিন্তু আন্দোলন করেছিলাম। কিন্তু আফটার ইলেকশনের পর কিন্তু ছাত্ররা সেদিন ক্ষমতায় যায়নি। কিন্তু এই 24-এর কিন্তু কালচারটা একটু আলাদা হয়ে গেল। যে ছাত্র জনতা এই আন্দোলন, সেই ছাত্র যেই অংশরা, তাদের একটা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হয়েছে। সুতরাং এখানে আমরা মনে করি চ্যালেঞ্জটা বেশি। আপনি যে ঐক্যবদ্ধতা বললেন, ঐক্যর ক্ষেত্রে কিন্তু এখানে আমরা প্রথম থেকেই দেখি যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের একটি আন্দোলন, আমাদের কণ্ঠ, সেখান থেকেও বৈষম্য কিছুটা হলেও কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেছে, কারণ একটা অংশ কিন্তু ক্ষমতায় আছে। সুতরাং আপনার কিন্তু এখন নিরপেক্ষ যে ভূমিকা পালন করা এখন কিন্তু একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যার জন্য এই 6 মাস পর আপনি যদি জনপ্রিয়তার মাপকাঠি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন করেন, এখন কিন্তু অনেক প্রশ্ন এখন উত্থাপিত হচ্ছে। তারপর আপনি দেখেন, এই যে কমিশনের কথা আপনি বলেছেন, 11টা কমিশন গঠিত হয়েছে। এখানে একজন বড় রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি উপস্থিত আছেন। আপনি দেখেন, আমরা কমিশনগুলিতে দেখেছি একজন আহ্বায়ক সদস্য করা হয়েছে, কিন্তু একটা পার্টিকুলারলি একটা শক্তিকে কিন্তু সেখানে মেম্বার করা হয়েছে। এখানেও কি আপনার এই যে বৈষম্য, এটা করা হয়েছে না করা হয়েছে, এখন তো এই প্রশ্ন আমরা করতেই পারি। আপনি দেখবেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটিতে একটা করে প্রতিনিধি আছে। অথবা অন্য সংগঠন কোথায়? ছাত্রদল কোথায়? ছাত্র ইউনিয়ন কোথায়? ছাত্র শিবির কোথায়? তারাও তো এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তাদের প্রতিনিধি কিন্তু রাখা হয়নি। যার কারণে কিন্তু আজকে নানা প্রশ্ন দেখা যায়। আপনি যে ঐক্যটা বলছেন, ঐক্যর ক্ষেত্রে এগুলি আমার মনে হয় কিছু কিছু অন্তরায় হিসেবে আজকে দেখা দিচ্ছে। আমি জানি না প্রিন্স ভাই আমার সাথে একমত হবে কিনা। তো এখন আপনাকে বলি, তারপর আপনি দেখবেন, আপনি যে কথাটি বলেছেন, একটা অংশ একটা সংস্কার প্রস্তাব তৈরি করলে যখন আবার রাজনৈতিক দলের সাথে যাবে, তখনও কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা পার্টি হিসেবে এখানে মতামত দেবে? অথবা আমরা দেখেছি যে ছাত্রদের মধ্যে থেকে একটা রাজনৈতিক নতুন, যে কোনো রাজনৈতিক শক্তিকে আমরা স্বাগত জানাই দলকে, কিন্তু সেইটা যদি সরকারের ছত্রছায়ায় হয়, সরকারের পৃষ্ঠপোষকতা হয়, সেখানে নিতে প্রশ্ন তোলাই যেতে পারে। গত পরশুদিন দেখলাম বিদেশি একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করছে। তাইলে আমরা প্রশ্ন করতে পারি, তাহলে কি এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে?
না বর্তমান যারা ক্ষমতা আছে তাদের পৃষ্ঠপোষকতা? এই সকল প্রশ্নই ঐক্যর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করছে বলে আমরা মনে করি। জি, মিস্টার রশিদ হোসেন প্রিন্স, শেখ হাসিনা বিহীন 5 মাস বাংলাদেশের, এবং যে প্রশ্নটা আমি রেখেছিলাম আসলেই কি আমরা একটা ঐকমত্য প্রতিষ্ঠার জায়গায় যেতে পারবো কিনা, সেই সম্ভাবনা দেখছেন না কোনো আশঙ্কা তৈরি হচ্ছে ইতিমধ্যে? ধন্যবাদ আপনাকে। আমি বিএনপি নেতা মোশাররফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রথম বক্তব্য হলো আমরা চাইটা কি, এই কথাটা বলেই বোধহয় ওই জায়গায় আমরা যেতে চাই। এবং আপনি সূচনায় কতগুলো কথা বলেছেন, খুবই কারেক্টলি বলছেন যে আমাদের তো সবচেয়ে বড় ঐক্যবদ্ধ আমরা ছিলাম 71-এ, কিন্তু আমরা এটা অ্যাকচুয়ালি সফল হতে পারিনি। পরবর্তী ঐক্যটা ধরে রাখতে পারিনি। 90ও এক ধরনের ঐক্য কিন্তু তৈরি হয়েছিল, সেটাও আমরা ধরে রাখতে পারি যে ওই যে কতকগুলো যে ঘটনা ঘটলো, আমি সব শব্দ যদি বলি অনাকাঙ্ক্ষিত, অন্য ব্যাখ্যা করলাম না, কিন্তু পরে 90-এ যে ঐক্যবদ্ধ হলাম, একটু খালি আমি মনে করাচ্ছি, কারণ এর পেছনে আমি পরে যে কথা বলবো সেটার জন্যে, যে আমরা কিন্তু একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হলাম এবং আমরা কতকগুলো নীতিমালাও করেছিলাম যে এই ভবিষ্যতে ঐক্যটা অন্ততপক্ষে রাজনৈতিক ঐক্য বলতে যার যার দল থাকবে, ওই দ্বিমত থাকবে, কিন্তু মত প্রকাশ, দ্বিমতের অধিকার সহ কতগুলো পজিটিভ জায়গায় যাওয়া নীতিমালা তৈরি করে আমরা আগাতে পারি কিনা। একটা অভিজ্ঞতা হলো, সবটা পারিনি, ব্যাখ্যায় গেলাম না। তারপরও নিকট অতীতে যারা ক্ষমতায় ছিল 1 দশকেরও বেশি সময় ধরে, তাদের বিরুদ্ধে একটা সংগ্রাম আমাদের করতে হলো। এবং এই সময় তো সবচেয়ে বড় ঘটনা ঘটালো যে ন্যূনতম মানুষের ভোটার অধিকারটাকে ধ্বংস করে দিল, এবং নতুন নতুন তত্ত্ব, উন্নয়ন ঠিক রাখতে গেলে কম গণতন্ত্র, হ্যাঁ, ক্ষমতার ধারাবাহিকতা, ডট অনেক কিছু। তার মানে আমি বলছি যে তাহলে এইটার বিরুদ্ধে জনগণের একটু ঐক্যবদ্ধতা গড়ে উঠল। এখন আমি কথাটা একটু টেনে নিয়ে আসলাম এই জন্যে যে আপনি কিন্তু প্রথম একটা জিনিস মনে রাখা দরকার, একটা শ্রেণীবিভক্ত সমাজে আপনি সবসময় পুরোটা ঐক্যবদ্ধ করে আগাতে পারবেন, এই অঙ্কটা কারেক্ট না। পুরোটা ঐক্যবদ্ধ হবে না, কিন্তু তাহলে আমাদের করা দরকার কি? এই যে এই সময়কার অভিজ্ঞতা থেকে দেখতে হবে যে কতকগুলো বিষয়ে যেটাকে চূড়ান্ত ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে, সেই বিষয়টা আমি যথাযথ কাজের মধ্য দিয়ে আমি ঐক্যবদ্ধটা ধরে রাখতে পারি। আমি মনে করি ওই কাজটা যদি করতে পারি, আপনি যে প্রশ্ন করলেন, তাহলে যে বিভাজিত যতটুকু দেখছি, এই বিভাজিতটা বাদ দিয়ে ঐক্য ওইটুকুই করতে পারবো। আমার প্রত্যাশা ওইটুকু থাকলেই হবে। আমি এবার ফিরে যাই, ওই কথা বলার আরেকটাও বলি। 5ই অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা প্রধান উপদেষ্টার আমন্ত্রণে দ্বিতীয়বার যখন দেখা করলাম, তখন এই যে কমিশনগুলো গঠন হয়েছে সবে, তা সেইটা নিয়ে আমরা কতগুলো কথা বলেছিলাম, সেইটা আমি এজেন্ডা না বলে আলোচনা করছি না। কিন্তু কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা কথা তুললাম যে আপনি তো একটা আলোচনার জন্য করেছেন, কিন্তু কেউ কেউ তো অ্যাডভান্স এমন কথা বলছে যাতে করে দেখা গেল যে ঐক্যটাই অনৈক্য দিয়ে শুরু হলো। কিন্তু উনি একটা মন্তব্য করেছেন, আমি পজিটিভ ধরতে চাই, এই জন্য কথাটা আমি বারবার উচ্চারণ করছি। উনি কিন্তু আরও অনেকে কমেন্ট করেছেন, সেদিকে আমি ঢুকলাম না। উনি শুনে বললেন যে আমরা বুঝছি যে কেন বলছেন, তবে এটা নিয়ে চিন্তা করেন না, ওনাকে ওনার মত বলতে দেন, আপনারা আপনার মত বলেন, আমরা আলোচনা করে দেখব কতটুকু সম্মিলিতভাবে ঐক্যমত্য হতে পেরেছি। যেটা ঐক্যমত্য যতটুকু হবে ওইটুকু আমি গ্রহণ করব। আর বললেন কংক্রিট, যদি আমি দেখি কিছু কিছু পয়েন্টে অল্প দ্বিমত আছে, আমি আলোচনা করে চেষ্টা করব, ঐক্যমত্য হলে করবো, নাহলে করবো না। আমি বলি ঐক্যমত্যের ওই ধারাটা যদি আমি রক্ষা করতে পারি, তাহলে অসুবিধা হওয়ার কথা দেখি না। আমি খালি তুলে রাখি, ধরেন অনেক আকাঙ্ক্ষা তো আছে, এক একজনের আকাঙ্ক্ষা, তাহলে মিনিমাম একটা গণতন্ত্র আকাঙ্ক্ষা, গণতন্ত্র মানে বিরাট ব্যাপার, সেটা আমি বাদ দিলাম, অন্তত ভোটের গণতন্ত্র আমি ঠিক রাখি। আর একটা বৈষম্য মুক্ত তো আমি একদিনে পারবো না, কারণ এটা অর্থনীতির সাথে জড়িত, নানা মত নানা আছে। কিন্তু আমি দুর্নীতি, লুটপাটের তথ্য, একটা যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি হয়েছে, তারা যেটা করেছে, তা সেইটাকে তো ধারাটাও তো সূচনা করতে পারতাম। তাহলে অন্ততপক্ষে যদি একটা ভালো নির্বাচনের, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি কি করা দরকার, যতটুকু ঐক্যমত্য ভিত্তিতে যদি এটা সূচনা করে দিয়ে যেতে পারি, আমি ঐক্যমত্যের কোনো ঘাটতি দেখি না। আমি যদি দেখি লুটপাট, তার অবসানের জন্য অন্ততপক্ষে এই কাজ করতে হবে, পুরোটা না করি, মানে পুরোটা না করতে পারি, তাহলে কিন্তু দেখি না। আমার বিবেচনায় আমরা বিবেচনা যদি ওইটুকু রাখি, যার যার পুরো এজেন্ডাই বাস্তবায়ন করবো, এটা যদি না রাখি, সেটা কি? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। দেখেন, কিন্তু সেটা নিয়ে আমরা কোশ্চেন তুলছি না, যে সরকার তো পারতপক্ষে কিছু নির্দলীয় বা একক চিন্তার লোক হয়েছে, কিন্তু আমি দোষারোপ করছি না, কারণ আমরা তো সবাই মিলে সরকার, জাতীয় সরকার করে যাইতে হবে অমুক টমুক, সেটা আমরা করি নাই। কিন্তু ওনাদের বরঞ্চ এখন ওইখানে থেকে দল নিরপেক্ষ অবস্থান বজায় রেখে এমন সিগন্যাল দিতে হবে যে ক্ষমতায় থেকে
আমি কোনো যেমন দলও করছি না, নতুন দলও করব না, তাহলে কিন্তু এই যে বললাম যে পয়েন্টে ঐক্যমত্য করা জরুরি এবং সম্ভব, সেটা কিন্তু সম্ভব হবে বলে আমি এখনো মানে কি বলে বিশ্বাসও করি, প্রত্যাশা করি, এবং আমি তাদের এই কাজের জন্য যা যা করা দরকার আমার পার্টি সহ আমরা বামরা সেটার জন্য প্রস্তুত আছি। সরকার একটা জিনিস বলছে যে তারা সংস্কার বিষয়টা তাদের অগ্রাধিকার, এবং যেহেতু রাজনৈতিক দলগুলো এক ধরনের চাপও দিতে চাইছে বা খানিকটা অনেকের ভাষা অস্থির, এখন তারা বলছে যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার তেমন না চায় তাহলে ডিসেম্বরের মধ্যে কিছু সংস্কার করতে চাইলে হয়তো আগামী বছরের জুন পর্যন্ত সময় তারা দিতে পারেন। আমরা যেমন আমি শুরুতে বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর এবারই প্রথম অনেক সংস্কারের প্রোগ্রাম বিভিন্ন রাজনৈতিক দলের আগের থেকেই দেওয়া আছে। অন দ্য আদার হ্যান্ড অনেক মানুষের মধ্যে দেশের আসলে রাজনৈতিক দলগুলি সংস্কার বলছে বটে, ক্ষমতায় গিয়ে করবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, যে কারণে অনেকেই মনে করেন এরা একটা উদ্যোগ নিতে পারে, এরা যদি কিছু কাজ করে দিয়ে যায় সেটা হয়তো কাজে দিতে পারে। সো আপনাদের কি ধারণা, ইতিমধ্যে যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, 4টে কমিশন রিপোর্ট দিয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা হয়তো 8 তারিখে পাবো তারা বলেছেন, এবং আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর এনগেজমেন্টও দেখেছি, পার্টিগুলো যেমন আপনাদের দল ওনাদের দল সবাই তাদের মতামত পরামর্শ দিয়েছে। তো অসুবিধাটা কোথায় আসলে? না, অসুবিধা নেই। আপনি একটি লক্ষ্য করবেন যে এই সংস্কারের কথাটা বলা হচ্ছে, আমরা কিন্তু স্পেশালি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই এই সংস্কারকে আমরা সহযোগিতা করতে চাই, যার জন্য ইতিমধ্যে আপনারা দেখছেন 2 বছর আগে আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের একটা দফা উত্থাপন করেছেন। এটা কেন এটা হয়েছে আপনি যদি লক্ষ্য করেন, এটা যে প্রারম্ভিক যে আমাদের বক্তব্য, সেখানে হলো এই 53 বছর রাজনীতি সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের নানা অভিজ্ঞতা হয়েছে, কোনোটা সুখকর, কোনোটা দুঃখজনক ঘটনা। তারই আলোকে কিন্তু আমরা একটা সংস্কার প্রস্তাব দেখেছি যে রাষ্ট্রটাকে কিভাবে গণমানুষের রাষ্ট্রে পরিণত করা যায়। পাশাপাশি আপনি দেখেন এই যে ইন্টেরিয়ান গভর্নমেন্ট যে সংস্কার প্রস্তাবগুলো কমিশনগুলো গঠন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই সংস্কারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিটি বিষয়ে কিন্তু আলাদা আলাদা সংস্কার প্রস্তাব দিয়েছি। আপনি পুলিশ সংস্কার বলেন, স্থানীয় সরকার বলেন, নির্বাচন কমিশন বলেন, স্বাস্থ্য বলেন, মানে প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমি আলাদা আলাদা পেপারস তৈরিকে আমরা দিয়েছি। অর্থাৎ সংস্কারের ব্যাপারে আমরা আন্তরিক। এখন আপনি যে প্রশ্নটা করছেন, বিএনপি যেভাবে এগিয়ে এসেছে বা যেভাবে সংস্কার সহযোগিতা করছে, তাহলে কি বলা যায় সরকারে গিয়ে তারা করবে না? বরং আমরা রিটেন, আপনি 31 দফা যদি আমাদের দেখেন, সেখানে আমরা একেবারে রিটেন আমরা ওয়াদা করেছি যে এই কাজগুলি আমরা যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি বা এই কাজগুলি করবে। বরং আমরা আরেকটু এগিয়ে গিয়েছি। যেমন আপনি যখন যে কোনো নির্বাচন যখন হয়, যেই দল জয়লাভ করে তারাই সরকার গঠন করে। বিএনপি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যদি আমরা এককভাবে জয়লাভ করি, আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করব। এটা কিন্তু একটা যারা আন্দোলনে ছিলেন তাদের সবাইকে নিয়ে করবে। এটা আপনি দেখেন একটা নূতন কিন্তু একটা সংস্কৃতি বাংলাদেশের ইতিহাসে। আমরা কি বলেছি দেখেন, বাংলাদেশে জাতীয় সরকার করবেন তো বা আসন যতই পান না কেন, গণতন্ত্র টেকসই করতে হলে বিরোধী দলও লাগবে। আমি আপনাদের দুজনের কাছ থেকে সেটা শুনবো যে এটা একটা বাংলাদেশের জন্য এবার বড় চ্যালেঞ্জ। এখানে এই প্রশ্নটা আছে। এখন বিএনপি যদি ধরেন, আমরা ধরে নিলাম হাইপোথেসিস বিএনপি হয়তো রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেল, তখন বিএনপিরও তো একটা চয়েস আছে যে কাকে নেবে কাকে নেবে না, এরকম তো একটা চয়েস থাকতে পারে। কোথায় কাকে নেবে, মানে যদি সরকারকে আমন্ত্রণ কাকে জানাবে না, সেখানে তো অবশ্যই একটা গণতান্ত্রিক চর্চা করার জন্য অবশ্যই একটা শক্তিশালী বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল না হলে তো আপনার সেই দেশে গণতন্ত্র টেকসই হবে না। এবং আমরা আবার শেখ হাসিনার আমলের বিরোধী দলও চাই না, ওইটাও চাই। তারপর আপনি দেখবেন আমরা দেখেছি বাংলাদেশে প্রধানমন্ত্রী যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তার মধ্যে একটা অহংকার, তার মধ্যে একটা ক্ষমতার দম্ভ, তার মধ্যে একটা ফেসিস্ট মানব জন্মগ্রহণ করে। তার জন্য আমাদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আগে আমরা বলেছিলাম পরপর 2 বার, কিন্তু আপনার যদি সাম্প্রতিক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনেন, আপনি দেখবেন সে বলছে নো, মোট 2 বারের বেশি কেউ হতে পারবে না। তারপর আপনি দেখেন আমরা দেখেছি যে দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি নেই। সরকার যেভাবে চায় নির্বাচন সেই হিসেবে পরিচালনা, যার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আগামী সকল নির্বাচন, বিশেষ করে জাতীয় নির্বাচন, আপনি তত্ত্বাবধায়ক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এর অধীনে হবে। সঙ্গে বিএনপি কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। তারপর আমরা আরেকটা কি বলেছি যে দেখেন যে বাংলাদেশে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা, সেই ব্যবস্থায় আপনার দলের বাইরে কিন্তু মানুষ নির্বাচনে বিজয়ী হওয়া খুবই কঠিন, স্বতন্ত্রভাবে অন্যভাবে আপনি বলেন। সেখানে আমরা বলেছি যে এই যে সংসদে যে নির্ধারিত আসন, এর বাইরেও
সমাজে যারা বিশিষ্ট ব্যক্তি, কবি, সাহিত্যিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, এদেরকে দিয়ে আমরা একটা আপার হাউস তৈরি করব, যাদের বুদ্ধি, তাদের পরামর্শ এবং তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। তারপর আরেকটা কথা বলা হয় যে সংসদ একটা রাবার স্টাম্পের মতো কাজ করে। এইটার মোট প্রতিবন্ধকতা কি? আর্টিকেল 70। আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছি যে আর্টিকেল 70 যখন পরিণত হয়েছিল তখন কিন্তু নানা বিষয় চিন্তা ভাবনা করা হয়েছিল যে কোনো গভর্নমেন্ট বেচা কেনা হয়, মানে এমপি বেচা কেনা হয়, এটাকে রোধ করার জন্য আর্টিকেল 70 করেছিলেন। আমরা সেই গ্যারান্টিটা রেখেই আমরা বলতে চাই যে 4টি বিষয়ের উপর আর্টিকেল 70 কাজ করবে, এর বাইরে এটা কোনো বাধা থাকবে না। একটা হলো সংবিধান সংশোধন, অর্থ বিল, আপনার রাষ্ট্রের নিরাপত্তা, আর এবার 4টির বিষয় সরকারের স্থিতিশীলতার উপর। এর বাইরে আপনি যে কোনো রাষ্ট্রের সমালোচনা করতে পারবেন। তো সুতরাং এই যে বিষয়গুলি আপনি দেখেন, এইগুলি কি সংস্কার তো আমরা অদা করে, শুধু তাই না 31 বিষয়ের অন্য যে আপনার ছাত্রদের, যুবদের, আপনার কৃষকদের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ঠিক করেছি। এবং আমাদের দলের থেকে নতুন একটা আইডিয়া দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের নারীদের নিরাপত্তার ক্ষেত্রে। সেখানে বলা হয়েছে যদি আমরা ইনশাল্লাহ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি কার্ড দেবো, এবং ফ্যামিলির যিনি সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ নারী ব্যক্তিত্ব তার নামে এই কার্ডটি হবে। যদি এক্সাম্পল হিসেবে আপনি ধরেন একটা প্রান্তিক একটা লোকের যদি মাসে 10,000 টাকা তার খরচ থাকে, রাষ্ট্র সেখানে 4 ভাগের 1 ভাগ মানে 2,500 টাকা ব্যয় করবে, এবং যেটা খরচ করতে পারবে ওই যে সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ যিনি নারী থাকবেন। এমনি ছাত্রদের ক্ষেত্রে আপনি জানেন বাংলাদেশের মতো জায়গায় কর্মসংস্থানের নানা সংকট। আমরা বলেছি যে এডুকেশনের ক্ষেত্রে আমরা 2টা পর্যায়ে আমরা বিভক্তর কথা বলেছি। একটা হলো নিড বেস এডুকেশন, অর্থাৎ আপনাকে সবাইকে উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে এমন কথা নেই, যার যেভাবে এক্সপার্টনেস আছে সে সেভাবে একটা পর্যায়ে সে চলে যাবে, আর যারা অতি মেধাবী তাদেরকে উচ্চশিক্ষা গ্রহণ করবে। শুধু তাই না, এই যে পাশের পর আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ, তারা খরচ মেনটেন করতে পারছে না। আমরা সেখানে বলেছি 1 বছর পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আপনার বেকার ভাতা যেটা আমরা বলি ওইটা তাদের কাছে প্রত্যাখ্যান। তো এইভাবে সংস্কারের জন্য আমরা নানা প্রস্তাবনা দিয়েছি। আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক আজকে, এবং আমি সবচেয়ে বড় একটা আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে চাই যে বিএনপি যেভাবে সুনির্দিষ্টভাবে সংস্কার প্রস্তাব দিয়েছে, অনেকে তো বলে আজকে কই তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তো এখন আমরা ওইভাবে নির্দিষ্টভাবে বলিনি। বরং আপনি দেখেন বিএনপির যে 31 দফা, এর মধ্যে আমরা হিসাব করে দেখেছি প্রায় 12টি দফা ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। আপনার জাতীয় গভর্নমেন্ট, কেয়ারটেকার সরকার, আপনার 2বারের প্রধানমন্ত্রী, আপনার ওই যে স্থানীয় সরকারের কোনো মার্কা থাকবে না, আপনার উচ্চ কক্ষ। আমার প্রশ্ন হচ্ছে যে সবাই যদি একমত হয়, ধরেন বিএনপি, সিপিবি, অন্যান্য রাজনৈতিক দল, সরকার, এটা যদি একমত হয় কিছু কাজ তো শুরু করতে পারে। এইটা আমাদের তো প্রশ্ন এখানে কেন হচ্ছে না। এবং আমরা আরেকটি জানবলেন রাজনীতি আমাদের দলের পক্ষে থেকে অনেক রাজনৈতিক দলগুলি বলেছে যে আপনারা একটা সুনির্দিষ্ট রূপরেখা দেন, একটা টাইম শিডিউল দেন যে এই সময় আপনারা কাজ করতে চাই, কিন্তু সেখানে দেখি যে আমরা এই সরকারের চরম একটা অনীহা। এখানেই আমাদের প্রশ্ন যে সরকার আসলে কি চায়। না, আপনি এই পর্বে যেটা আলোচনাটা তুললেন, একটা হচ্ছে যে ক্ষমতায় যেহেতু অনেকে করে না, তা আগেই তো অনেকগুলো করা যায়, এটি একটা। আরেকটা হচ্ছে বিরোধী দলের প্রশ্ন। আমি প্রথমে ছোট করে বিরোধী দলটা আমাদের বিবেচনায় বলি যে ধরেন যারাই ক্ষমতায় যায়, এটা জনগণকেই বুঝতে হবে যে ক্ষমতায় তারা কাকে পাঠাবে। আমার ধারণাটা এরকম, বা আমি আমাদের দল বা বামপন্থীদেরকে আমরা বলতে পারি যে আমরা এ ধরনের ঐক্যবদ্ধভাবে ক্ষমতা শেয়ার করার মধ্যে নাই। তার একটা কাইন্ড অফ ফান্ডামেন্টাল প্রবলেম না, দ্বিমত আমাদের আছে, সেটা হচ্ছে কি অর্থনীতি কিভাবে পরিচালিত হবে। সেই দ্বিমতটা আমাদের যেহেতু আছে, সুতরাং আমরা আমাদের জায়গায় থেকে আমরা যে ব্যবস্থা বদলের কথা বলি, যে পুরো সমাজটাকে পরিবর্তনের কথা বলি, আমরা সেই অর্থনৈতিক ধারা পরিবর্তন ছাড়া যে মানুষের মুক্তি হবে না, বৈষম্য মুক্তি হবে না, এটা মনে করি বলেই সুতরাং আমরা কারোর সাথে জাতীয় সরকারে যে শেয়ার করে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা হয় ক্ষমতায় যাব অথবা দায়িত্বশীল বিরোধী দল হিসেবেই ছায়া সরকার করি, অন্যভাবেই সেই দায়িত্ব পালন করব। সুতরাং আমার মনে হয় সেটা দেখবেন সময়ে হয়ে যাবে। সুতরাং ওইটা নিয়ে আগে উদ্গ্রীব হওয়ার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। এবার আসে এটা গুরুত্বপূর্ণ কথা এবং জনগণের এটা মনের প্রশ্ন। এটা আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু এটাই তো সত্য যে ক্ষমতায় এখন আগে বড় বড় কথা বললেন, ক্ষমতায় যেহেতু অনেক করেন না। কারণ আমাদের প্রমাণ আছে 90-এ টাস্কফোর্স হয়েছিল, ওইটাও 90-এ যারা ক্ষমতাসীন ছিল এবং পরে কেউ করে নাই, কারণ ওরাই সবাই স্বাক্ষরদাতা ছিল, তারাই তো ক্ষমতায় ছিল। আমরা কিন্তু 90-এ 3 জোটের রূপরেখা, ভালো নির্বাচন, আচরণবিধি হয়েছিল। এমনকি একটা সিম্পল জিনিস ছিল, আমি সিম্পল বললাম কিন্তু কঠিন,
যে পরস্পরের কোনো সংকট হলে আলাপ আলোচনা করে মীমাংসা করবো, কিন্তু আমাদের তো মুখ দেখা দেখি বন্ধ হচ্ছিল এবং জেলে পড়াটাই ছিল প্রধান কাজ, ভয়ের রাজত্ব তৈরি ছিল কাজ। তাহলে সেইটা তো আমরা করতে পারিনি। তা সেই অভিজ্ঞতায় দাঁড়ায় জনগণকেও যদি প্রশ্ন করে, আমি সেই জনগণকে দ্বিমত করছি না, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে দুইটা কথা বলতে চাই। প্রথম বক্তব্য হলো জনগণকে ডিসাইড করতে হবে যে তিনি কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনি কোন ধরনের মানুষকে নির্বাচিত করবেন তার কাছ থেকেই সেরকম করবে। আপনি যদি ধরেন মিষ্টি আম খেতে চান, এখন যদি তেঁতুলের বিচি লাগান তাহলে তো আপনি আশা করে লাভ নেই। তাহলে আপনাকে ঠিক করতে হবে। একদিনে এইটা হবে আমি মনে করি না, জনগণের সচেতন স্তর একদিনে হবে তা মনে করি না। এটা হয়তো টাইম টু টাইম আমরা যদি স্বচ্ছতা জবাবদিহিতা ঠিক রাখতে পারি, নির্বাচন দ্বারা ঠিক রাখতে পারি, একবার কেউ পারলো না পরে সে দেখবে, সেটা ব্যাপার। এখন পরে দেখবের কথাটা এটা বলছি এই কারণে, এটা মনে রাখতে হবে তাহলে আমার নির্ভর করতে কার উপরে, জনগণের উপরে। আমরা বরঞ্চ ওই যে কিছু ক্লজ যেটা আছে, ধরুন বোঝার জন্যে যেটা আপনি বললেন যদি একমত থাকি কিছু করতে পারি কিনা, হ্যাঁ কিছু কাজ তো আমরা করতে পারি, সেটা কিন্তু আমরা দ্বিমত করি নাই। যেমন কংক্রিট ফর্মে বলেছি যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার অবশ্যই করেন। ধরেন আমি উদাহরণ দিই, আমি বেশি আলোচনা, আমি জানি যত তো আর একক আলোচনা না সম্ভব না। ধরেন আমি টাকার খেলাটা বন্ধ করব, পেশি শক্তি প্রশাসনিক কারসাজি ডটডর বন্ধ করব, তাহলে নির্বাচনকালীন সরকার প্রশ্ন থাকে টাকার খেলা বাদ দিয়ে কিভাবে যদি নির্বাচন কমিশন তারা প্রচারের পুরো দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আপনি তো সেইটা কিন্তু নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, এটা করতে পারেন, এটা তো কোনো দ্বিমতের জায়গা নেই। আপনি নাম ভোটটা ইন্ডোর্স করতে পারেন, আপনি রিকল সিস্টেমটা করতে পারেন, আপনি আমাদের সংবিধানের যে ধারা আছে তাতে স্থানীয় সরকারের থেকে সংসদদের দায়িত্ব কর্তব্য যা আছে সেটা যদি করেন তাহলে কিন্তু দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা এটা যদি নীতিমালার মধ্যে এটা নিয়ে আসতে পারি যে একজন নির্বাচিত হলে তিনি নিজে এই পদটাকে অর্থ কামাইয়ের হাতিয়ার হিসাবে গণ্য করবেন না। এটা বহুল প্রচলিত শব্দ, এমপি ব্যবসা হচ্ছে বড় ব্যবসা, আপনি এটা বন্ধ করে দেন আইন করে, যা করলে তাহলে তো আমি বলছি যে এই ধরনের কতগুলো জায়গা তো দ্বিমত করবে না। এবং আমরা কিন্তু পরিষ্কার ভাষায় লিখিত বলেছি যদি সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধানেও কিছুটা করতে হয় যতটুকু সম্ভব, আমরা তো দ্বিমত করছি না, তাহলে সে ব্যাপারে কিন্তু ঐক্যমত্য আছে। কিন্তু সংকট হয়ে যাচ্ছে কোথায় জানেন, যখন কেউ মনে করছে যে আমি এই সুযোগে অনেক কিছু করে ফেলি, তা সেইটা তো আবার অন্য কথা। গতবারের অনেক উদাহরণ আছে যেটা আমরা যারা এগুলো ঘাটাঘাটি করে তারাই বলেছে যে অনির্বাচনের সময় সম্ভবত 146টা না কয়টা অধ্যাদেশ দিয়ে করা হয়েছিল, তার কি বলা যায় 40 না 42টা তাও এডিট ফর্মে করা হয়েছে। তা আপনাকে তো নির্ভর করতে হবে ওইটার উপরে। আর আমি মাঝখানে যেটা বলছিলাম এগুলো সব ভরসা করতে হবে জনগণের উপরে, তার সচেতন স্তর যারা এগুলো ভাবছেন, আমি তো মনে করি তাদের বড় দায়িত্ব হবে তারা যেটা ভাবছেন ব্যাপক প্রচারের মধ্যে যান, মানে জনগণ এমনভাবে প্রেশার দেবে 90 এবং অন্যভাবে যেভাবে যারা পারে নাই এইবার যাতে না পারে। আর একটা কথা আমার বলতে ইচ্ছা করছে, জানি না রক্ষিত হবে কি না, আমি অন্ততপক্ষে বুঝি এটা মনে রেখেন 71 তারপরের ঘটনা, মুক্তিযুদ্ধ তো বড় ঘটনা, আমি 71 পরবর্তী হিসাবে মেন করছি, 90 অনেকে কথা না রাখলেও এইবারের 24-এর গণঅভ্যুত্থান কিন্তু আমাদের যে শিক্ষাটা দিয়েছে, আপনি যতই কামাই করেন যতই যা করেন আপনি কিন্তু থাকতে পারছেন না, ভোগও করতে পারছেন না, এবং আপনি ভয় দিয়ে গণতন্ত্রহীনতা করে ক্ষমতা আঁকড়ে রাখার যে প্রচেষ্টা নিয়েছেন, তরুণ প্রজন্ম সহ সবাই কিন্তু ভয়কে জয় করা শিখে গেছে। সুতরাং আপনি এই পজিটিভ ধারাটা যদি রক্ষা করতে পারি আমরা, আমার ধারণা অতীতে যারা কথা দিয়ে কথা রক্ষা করেনি এইবার কথা দিয়ে কথা যদি রক্ষা না করে পার পাবে না। এইটা ছেড়ে দিতে হবে জনগণের উপরে, এবং আমাদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দল মিন করছি আমি, এবং যারা সিভিল সোসাইটি বলেন অন্যরা যারা আছেন তাদেরকে এই ভয়েসটা যদি সবসময় আমরা রাখতে পারি তাহলে আমার ধারণা দেখবেন আমরা অগ্রগতির ধারায় এগিয়ে যেতে পারবো। এই ছাড়া তো গণতন্ত্রের আর কোনো পথ আমাদের সামনে নাই। এমনিতে এই যে সরকারের যারা আছেন বা সরকারের ঘনিষ্ঠ যারা আছেন তারা যেটা নতুন রাজনৈতিক দল করবার কথা বলছেন, এটাকে আপনি আচ্ছা আমি একেবারে ছোট উত্তর দিই, এক জায়গায় বলেছি যেইটা আমরা দেখি যে এই ধরনের একটা অভ্যুত্থান করি বা কোনো একটা নতুন ঘটনা যদি হয়, যদিও নতুন ঘটনার আগে হাসিনার আমলেও দেখবেন নতুন নতুন দল হয়েছিল, আমি তো বলি আমি মনে করি দেখবেন 30-40টা দল আগামী নির্বাচনের আগে হয়ে যাবে। এটা হচ্ছে দু একদিন আগে বোধহয় একটা আরো কয়েকটা পেল নিবন্ধন পেয়েছে, এটা হবে, অনেকগুলো হবে ডেভেলপমেন্ট পার্টি। এখন আপনি দেখবেন যে এখন অনেকগুলো দল হয় কি নির্বাচনে অনেক ভাগ বাটোয়ারা চায়,
তা আপনি এটা ইচ্ছা করলেও বারণ করতে পারেন না, আমাদের সাংবিধানিক অধিকার আছে, যে কেউ এটাকে দল করতে পারে, তা সেইটাকে আমি করলে আমি বারণ করতে পারি না। কিন্তু আমি বুঝি যে আলোচনাটার কারণে এটা বেশি আলোচিত হচ্ছে, আমি সেটার পজিটিভ সাইডটা দেখতে চাই। সেটা কি, যে আমাদের তরুণ ছাত্ররা সহ অনেকে তারাও একটা রাজনৈতিক দল করার কথা ভাবছে। আমি পজিটিভ এই অর্থে দেখতে চাই যে ধরেন একসময় তরুণ প্রজন্ম অনেকে রাজনীতিক বিমুখ ছিল। আপনি যদি মাঝে কিন্তু এই 15-16 বছরের গণতন্ত্রহীনতার সময়ে এবং আগে থেকে দেখবেন রাজনীতিতে মাঝের অনেক জেনারেশনগুলো কিন্তু নাই, জেনারেশন গ্যাপ হয়ে গেছে। তো এখন যদি এই তরুণ প্রজন্ম রাজনীতিতে আসে তাহলে আমি সেটাকে পজিটিভ খবর দেখতে চাই। কিন্তু মনে রাখেন, রাজনীতিতে আসা মানেই কালকেই ক্ষমতায় যাওয়া, কালকেই ভোগ বিলাসিতা করা, হ্যাঁ, সেইটা তো কঠিন। আমরা তো এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে ক্ষমতায় তারা শেয়ার করছে, আমরা তো কোনো কথা বলি নাই, কিন্তু ক্ষমতায় শেয়ার করার পরে যদি কম্বল বিতরণের জন্য হেলিকপ্টারের গল্প শুনতে হয়, যদি আজকে কি বলে গাড়ি বিলাসের কথা শুনতে হয়, এবং কেউ যদি মনে করে ওইটা এনজয় করার জন্য রাজনৈতিক দল করতেই পারে, সে অধিকার তার আছে। কিন্তু আমি একটু আগে যে পজিটিভ কথা বললাম, সেই পজিটিভ কিন্তু হবে না। এবং যেটা আমি আগের এই কথা বলার আগে যেটা বলেছিলাম, যে ধরেন রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাবে তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে, তাহলে বাইরের শক্তি, আন্দোলনকারী শক্তি সবাই তারা একটা ভয়েসটাকে সামনে নিয়ে এইটাকে আগায় নেওয়ার যে কাজটা করতে পারে, সেইটাও কিন্তু পারবে না। সুতরাং আমি মনে করি তারা যে রাজনৈতিক দল করুক, নীতি আদর্শকে লিখিতভাবে সামনে চলে আসুক। তবে দয়া করে রাষ্ট্র ক্ষমতায় থেকে যদি এটা করে, মানুষের মনে এটা যে নেগেটিভ ধারণা হবে, ওই রাজনৈতিক দল কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না, বা রাজকীয় দল হিসাবে জোর জুলুম করে কিছু করতে চাইতে পারে, কিন্তু আখেরে এইটার ফল খুবই খারাপ হবে। এবং এট দ্য সেম টাইম সরকারেরও ভাবমূর্তি প্রশ্নের মধ্যে পড়ছে। না, এটা তো অবশ্যই। আপনি এই যে একটা কথা অনেকে বলার চেষ্টা করে, যে আমরা যখন বিভিন্ন জায়গায় যে একটা বলে যে বিএনপি তো কিংস পার্টি ছিল, কিন্তু আসলে এটা ঐতিহাসিকভাবে একটা ভুল তথ্য। আপনি দেখেন যে 1975 সালে 25 জানুয়ারি শেখ মুজিবুর সাহেব যখন বাকশাল কায়েম করে, তখন সব রাজনীতিদের বিলুপ্ত ঘোষণা করে দিয়েছিলেন, শুধু একমাত্র বাকশাল। 15ই আগস্টের দুঃখজনক ঘটনার পর যখন খন্দকার মোস্তাক ক্ষমতা নেয়, তখন কোনো দিন বাকশালও বিলুপ্ত করে দিয়েছিলেন। অর্থাৎ তখন বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিলেন। আর জিয়াউর রহমান সাহেব যখন এসেছিলেন, তখন উনি সকল এই রাজনীতিক বদ্ধ দুয়ারটাকে উনি খুলে দিয়েছিলেন। উনি বলেছিলেন, আপনার নিচেই মনে, যে আমি শত ফুল ফুটতে দেওয়ার নীতিতে উনি বিশ্বাসী ছিলেন। তখন কিন্তু এই রাজনৈতিক দলগুলি নিবন্ধনের আওতায় বাংলাদেশের রাজনীতিতে। সুতরাং তৎকালীন সময় বিচারপতি ছাত্ররা আপনারা জাগো দল প্রথম ঘটনা করেছিলেন, পরে কিন্তু বিএনপি গঠন হয়েছিলেন। এবং আপনি আমাদের এই যে লেখক মহিউদ্দিন আহমেদের যদি একটা দেখেন, যে বিএনপির সময় অসময়ের বইতে যদি আপনি দেখেন, সেখানে উনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে 75 সালে জিয়াউর রহমান যখন শক্ত হাতে, 75-এর পরবর্তী সময় শক্ত হাতে যখন উনি রাষ্ট্রীয় লাগাম টেনে ধরলেন, তখন জনগণের মাঝে একটা স্বস্তি ফিরে আসলো। প্রশাসনের যে বিশৃঙ্খল অবস্থা ছিল, সেখান থেকে উনি শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। বিশেষ করে আর্মি প্রশাসনে উনি শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। এবং তখন প্রাকৃতিকভাবে বাংলাদেশের ফসলের একটা বাম্পার ফলন হলো। তখন একটা নতুন রাজনৈতিক দলের উদ্ভব একটা সময়ের প্রয়োজন ছিল, কারণ ওই সময় রাজনৈতিক শূন্যতা ছিল। সেই শূন্যতার কারণে তৎকালীন কিন্তু বিএনপির জন্ম হয়েছিল। এখন কি 24-এ সেই শূন্যতা আছে? এখন তো বাংলাদেশে প্রায় 70-80টা রাজনৈতিক সক্রিয় দল আছে। এখন কি মানুষ প্রয়োজন মনে করে যে নূতন কোনো রাজনৈতিক বন্দোবস্ত দরকার নেই? অর্থাৎ এখন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে একটা নতুন রাজনৈতিক দল যখন তৈরি করতে চায়, আমার মনে হয় বাংলাদেশের মানুষ ভালোভাবে এটা নেবে না। অটোমেটিক যেই শক্তিটা এখন আসতে চাইছে, এটা কিন্তু অলরেডি একটা মানুষ ব্যান্ডিং করে ফেলছে, যে সরকারি পৃষ্ঠপোষকতা, যে কথা আমি প্রিজমের সাথে সম্পূর্ণ একমত। এই ধরনের একটা ট্যাগ নিয়ে যদি কোনো রাজনৈতিক দল তৈরি হয়, সাময়িক টিকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী টেকার কোনো সম্ভাবনা নেই, এটা আমরা মনে করি। যার কারণে আমরা মনে করি ডক্টর ইউনূসের প্রতি আমাদের এখনও আস্থা আছে। আমরা মনে করি যে নিরপেক্ষ একটা ভাবমূর্তি নিয়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। এবং সবচেয়ে একটা বড় কথা আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলতে চাই, যে ইউনূস সাহেবকে ব্যর্থ হতে দেওয়া যায় না। কারণ ইউনূস সাহেব একটা আন্তর্জাতিক একটা ভাবমূর্তি তার আছে, যার সাথে বাংলাদেশের একটা ইমেজ জড়িত আছে। উনি যদি কোনো কারণে ব্যর্থ হয়, এই ব্যর্থ বাংলাদেশ হবে, বাংলাদেশের ভাবমূর্তির সাথে এটা সম্পৃক্ত। সুতরাং আগামী দিনে ডক্টর ইউনূসকে নিরপেক্ষ ভূমিকার মাধ্যমে আগামী দিনে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করতে হবে,
যাতে জনগণ ওনার দিকে কোনো আঙ্গুল তুলতে না পারে, সেই দিকে ওনাকে কিন্তু খুব যত্নশীল হতে হবে। এটা হলো কিন্তু একেবারে স্পষ্ট বক্তব্য। আর উনি যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র চরমভাবে কিন্তু আগামী দিনে একটা বিষয় ধরেন আমরা যেগুলো আলোচনা করছি এগুলো হার্ডকোর পলিটিক্যাল ইস্যুস এবং এগুলো বা সমাজের এলিট শ্রেণী বা পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে ডিল করে, কিন্তু একেবারে এই সাধারণ মানুষ, মার্জিনালাইজড গ্রুপ, প্রান্তিক জনগোষ্ঠী, তারা আসলে কেমন আছে এবং তারা কি ভাবছে বলে মনে হয় আপনাদের কাছে? না, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে তারা এই আওয়ামী লীগ সরকারের পতন করে, সেখানে তাদের সে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। আপনি দেখেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমার অবস্থা এখন উন্নতি হয়নি, বরং খারাপ। মানুষ একটা নিরাপত্তাহীনতায় আছে। আজকে দেখেন দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি। মানুষ চেয়েছিল এই সরকার দেশটাকে এগিয়ে নিয়ে যাবে একটা সংসার, কিন্তু এর সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই। এক আর আরেকটা জিনিস আমাদের কাছে মনে হচ্ছে, এই সরকারের যারা উপদেষ্টা আছেন, আমি অত্যন্ত শ্রদ্ধা রেখে বলতে চাই, তারা কি তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে খুব সচেতন? মনে হয় না। আপনি একটা জিনিস আমরা দেখেন, এই যে গত পরশুদিন আমরা দেখেছিলাম যে যারা এই 24-এর গণ-অভ্যুত্থানে আহত, পঙ্গু, তাদের ট্রিটমেন্ট হচ্ছে না, তারা আন্দোলন করছে। মাননীয় প্রধান উপদেষ্টার বাড়ির সামনে তারা ঘেরাও করলেন। একজন উপদেষ্টাকে আপনি দেখেছেন? আমরা দেখেছি দৌড় দিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের কি ওখানে দায়িত্ব? অর্থাৎ এই তাদের যে একটা কর্তব্যবোধ আছে, দায়িত্ববোধ আছে, এই ক্ষেত্রে তারা অনেকটা উদাসীন বলে আমরা মনে করি। যার কারণে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু একটা পারসেপশন আছে, আপনি কতটুকু পারেন বা না পারেন, কিন্তু আপনার কার্যক্ষমতা কতটুকু এটুকু দেখতে চায় মানুষ। এই যে আপনার দ্রব্যমূল্যের উদ্যোগতি, আপনি কি একদিন দেখেছেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টা একদিন মার্কেটে গিয়েছে? জানে। এই যে ছাত্ররা আজকে আহত, চিকিৎসা পাচ্ছে না, একদিন কি দেখেছেন স্বাস্থ্য উপদেষ্টা গিয়ে বলেছে আমি এই পদক্ষেপ গ্রহণ করছি? অর্থাৎ আমি বলতে চাই না তাদের কি দক্ষতা, অভিজ্ঞতা অথবা সাহসের অভাব কিনা, এই প্রশ্নটা কিন্তু এখন জনমতে দেখা দিচ্ছে। যার জন্য আপনি যে কথাটা বললেন, জন আকাঙ্ক্ষার কিন্তু সে বাস্তবায়ন হচ্ছে। এখানে একটা চরম হতাশা বিরাজ করছে। আমি একটু প্রভোক্ট হয়ে এই কথাটা একটু বলি। ওই যে বললেন যে জনগণ কি চায়, আপনি কথা বলার পরে মনে পড়ে গেল, আমি আমাদের পার্টি, আপনারা জানেন যে 3 তারিখের জনসভা থেকে একটা কর্মসূচি দিয়েছিলাম 8 দিন ব্যাপী, যে গণতন্ত্র অভিযাত্রা, এবং আমাদের সব কেন্দ্রীয় নেতাদের নির্দেশই ছিল যে আমরা গ্রামে গঞ্জে এই জায়গায় যাব। তা আমি অনেকগুলো প্রোগ্রামের মধ্যে প্রায় সুন্দরবনের কাছাকাছি একটা অঞ্চলে গেলাম, একটা ইউনিয়নের একটা বাজারে একটু গণসংযোগ করার পরে কথা বললাম। তা গণসংযোগে ঢোকার আগেই তো একটা দেখলাম যে ভাঙাচোরা চায়ের স্টল, এবং খালি বুঝবেন কত অজপড়া গায়ে যে চার দাম 3 টাকায় চা পাওয়া যায়। তার মানে আপনি বুঝে নেবেন স্ট্যান্ডার্ডটা কি। তা আমি দেখেই বুঝলাম যে এখানে বিভিন্ন ধর্মের, মুসলিম, হিন্দু, অন্যরা আছে। আমি ঢুকে পড়েই কথা বললাম, অন্যরা ছিল। আমি অত গল্প বলছি না। তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, প্রথমে কেমন আছেন জিজ্ঞেস করার পরে সেটা একটা হলো। আমি একটা কোশ্চেন করলাম যে আচ্ছা ধরেন যদি আমাদের কোনো সুযোগ পাই তাহলে আপনারা কি চান? আমাকে যা বললো, আমি বাংলাদেশের অনেক ইকোনমিস্টকে পরে এসে বলেছি, ঠিক এরকম শব্দটা বলল, আপনারা আমাকে ভালো রাখলেই খুশি। শব্দটা খেয়াল করেন, আপনারা আমাকে ভালো রাখলেই খুশি। তেমন হচ্ছে ভালো রাখলে মানে কি? অত ভালো বলতে পারে না, কিন্তু নাটশেল যেটা হলো, একটা হচ্ছে এটা ধান উৎপাদন হয়, তা উৎপাদন খরচ কমার কথা, সারের দাম বেশি, বীজের দাম বেশি, ওইটা কমানো। আর একটা, ওইখানে কোনো ক্রয় কেন্দ্র নাই, বেচতে গেলে যাইতে হয় হচ্ছে উপজেলায়, পাইকগাছা উপজেলায়, তো শহরে থাকলে ভালো। এইটা করলে আর আমাকে তো ওই সোডা সাবান কিনতে ওর দাম তো বেশি, তার মানে যথাযথ দাম পাওয়া, এইটা একটা। আমাকে ছেলে মেয়ের চাকরি বাকরি হলেই খুশি, আর কিছু বলতেই পারে না। আমি বললাম আপনাদের চিকিৎসা, তারপরে বেশি বয়স হয়ে গেলে একটু পেনশন। আমি বুঝলাম পেনশনটা বোঝে না। আমি যে রিয়েলিটি হয় এইখানে একটা মেডিকেল সেন্টার আছে, ওষুধ পাওয়া যায় না, ওটা পাইলে ভালো হইতো। তাহলে এত অল্পতে আমাদের দেশের মানুষ খুশি, তা আপনি সেই মানুষকে, ওই যে বললাম একটু শান্তিতে রাখতে তারা চায়, মানুষ কিন্তু এইটা চায়। আর উপরে আমি আরেকটা কথা না বলে পারছি না, এই যে গণ-অভ্যুত্থানের পরপর আমরা 12ই আগস্ট যখন দেখা করলাম, তা আমি ফিরে আসছি ঢাকায়। তা আমাদের বাসায় ঢোকার আগে যারা সাধারণ একটু কম আয়ের মানুষ, তারা ইতিমধ্যে জেনে গেছে, বলে যে আপনারা কি করে আসলেন? তা বলে এই তো বলে টলে আসলাম। একটা উত্তর আমি পেয়েছিলাম তাদের, বলে যে হ্যাঁ দেখেন না, সবাই মিলে মিলিঝিলে করে চললে ভালো হয়। তা আমি তো এই দেখি আমাদের গ্রামের মানুষের ভাষা, গরিব মানুষের ভাষা, মিলে ঝিলে চলেন আর আমাকে ভালো রাখেন। মানুষ কিন্তু এইটা চায়। তা সেইটার তো দায় দায়িত্ব রাজনীতিবিদ এবং অন্যদের
তাই হ্যাঁ, তার জন্য কতগুলো যে নীতিমালা না থাকায় তারা যে সুযোগ পেয়ে যাচ্ছে, দুর্নীতি, অবাধ লুটপাট, গণতন্ত্রহীনতা, সেই কাজগুলো কিন্তু করতে হবে। এবং আমি মনে করি আরেকটা দায়িত্ব আছে, সেটা আমি মনে করি যে যারা আমরা দাবিদার জনগণের রাজনীতি করি বলে, ওই জনগণকে একটু সচেতন, উদ্দীপ্ত করা যে আমি আজকে ভালো কথা বলছি, আমি যদি ভালো কথা না বলি তুমি আমাকেও ছুঁড়ে ফেলতে দ্বিধা করো না। আর একটু ভালো কাপড় চোপড় পরার চেহারা লোক দেখলে খালি হয় বলো, না না বলা শেখো। মানে খারাপ শক্তিকে না বলো, ভালো শক্তিকে হ্যাঁ বলো, তাহলেই কিছু হবে। আমি মনে করি এইটাকে আমাদের একটা রিভিজিট করা দরকার। কিন্তু এইবারের এই কথাটা আমি বলছি, আজকেও আমাদের একটা মানে কি বলে শ্রমিকদের সভা ছিল, গরিব মানুষের সভা। সেইখানেও কিন্তু দেখলাম মানুষের কিন্তু বেশি মাত্রা না। আমি নিচে ওইখানে বসার জায়গা আমরা দিতে পারিনি, ধুলোবালি, সেই চেয়ারে জায়গা নেই, বসেই পড়লো। আমরা বললাম একটু পরিষ্কার করে নেন। কে কিসের পরিষ্কার করে? মানে সাধারণ মানুষ কিন্তু অত ভাবে না, যে দেখে বড় বড় নেতারা তাদের ভাষায় টেলিভিশনে দেখে, তাদের সামনে কথা শুনবো, ময়লায় বসে কিন্তু অসুবিধা নাই। তাহলে এই মানুষকে শান্তিতে থাকতে দেওয়াটাই কিন্তু বড় কাজ। কিন্তু আমি মনে করি শেষ বক্তব্যটা হচ্ছে, আপনি সেই 69-এর গণঅভ্যুত্থান বলেন, মুক্তিযুদ্ধ বলি, 90 বলি, আর এবারে বলি, কাদের রক্ত ঝরেছে? সাধারণ মানুষের, ছাত্রদের তো বটেই, কিন্তু এই শ্রমজীবী মানুষের। তাহলে এই শ্রমজীবী মানুষ যারা এই অল্পতে খুশি, এখনো আমাদের দেখলে সালাম করতেছে, আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে যে দ্বিধা করবে না, এইটা যদি আমরা কেউ না বুঝি, তা আমার ধারণা এই 24-এ শাসকদের যে পরিণত হয়েছে, আগামীতে কোনো শাসক যদি এই ধরনের কাজগুলো করে, জনস্বার্থ বিরোধী, তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। এইটা মনে রেখে আমাদের চলা দরকার বলে আমি মনে করি। এই শিক্ষা কি হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের? বা এটা আমি আপনার সাথে একমত, এটা আমাদের হওয়া উচিত। যদি আমরা না হই তাহলে আমরা শেখ হাসিনাকে দেখেছি। আপনি একটা জিনিস দেখেন, যে একটা গভর্নমেন্ট শেখ হাসিনা 300 এমপি তার, কারণ অন্য তো কোনো দল ছিল না। আমরা আর মামুরা ইলেকশন করেছি, সব উপজেলা চেয়ারম্যান তার, বাংলাদেশের সকল মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র তার, ইউনিয়ন পরিষদের তাদের মতো করে তৈরি করেছে। তারপরেও কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারে নাই, কারণ জনগণের শক্তিটা এত প্রকট এবং এত তীব্র ছিল। সুতরাং এখান থেকে যদি আমরা রাজনীতিবিদরা অথবা যারা সমাজের বোদ্ধা, তারা যদি আমরা না শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদেরও তো শেখ হাসিনা। ইলেকশন কবে চান আপনারা? আমরা চাই যত দ্রুত ইলেকশন হোক, মানে যত দ্রুত, মানে কারণ আগে বলতেন যৌক্তিক সময়, এখন বলতেন যত দ্রুত, সেটা মানে আমাদের অলরেডি আমাদের পক্ষ থেকে বলা হয়েছে জুলাই, আগস্ট, জুন জুলাইয়ের মধ্যে। আপনি একটা দেখবেন যে এই অভ্যুত্থানটা হয়েছে কোন আকাঙ্ক্ষার কারণে? বেসিক্যালি কর্মসংস্থান। আমরা যদি বলি বৈষম্য বিরোধী, ছাত্ররা তাদের চাকরি পাচ্ছে না তার জন্য বলছে। কিন্তু আপনি বাংলাদেশের সর্বশেষ যে আপনি বিশ্বব্যাংকের প্রতিবেদন যদি দেখেন, তাহলে আমাদের এই আকাঙ্ক্ষার সাথে তার কোনো সামঞ্জস্য আছে? তারা বলেছে এই বছর প্রবৃদ্ধি হবে অনলি 4.1। তাহলে গতবারও একটা স্বৈরাচার আমল +6 পয়েন্ট ছিল। তাহলে আপনি এখানে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বুঝতে পারছি না। তারপর এখানে মূল লক্ষ্য ছিল কর্মসংস্থান, সেখানে কিন্তু বিনিয়োগ নাই। বিনিয়োগের অবস্থা কিন্তু খুবই না, একটা আরেকটার সঙ্গে রিলেটেড, কারণ আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, প্রবৃদ্ধি না হলে কর্মসংস্থান হবে না। সুতরাং যে আকাঙ্ক্ষা থেকে তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষা যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে কিন্তু এটা আবার একটা চরম অসন্তোষ দেখা দেবে। সুতরাং যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে আমরা একটা পরিবর্তন প্রত্যাশা করেছিলাম, সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারছি না। যার জন্য আমার মনে হয় আমরা যতটুকু আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, যে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে, যারা আমাদেরকে ইনভেস্ট করে, সহযোগিতা করে, তারাও বলেছে একটা নির্বাচিত সরকার ছাড়া তারা কাজ করবে না। সুতরাং যত দ্রুত আমরা নির্বাচনের পথে এগিয়ে যেতে পারি এবং একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার মনে হয় যে সংকটগুলি আছে, এই সংকটগুলি কাটিয়ে একটু আরেকটি বড় সংকট আপনার এখানে আমাদের উপলব্ধিতে হচ্ছে, সেটা হলো একটা রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় থাকে, তার যেমন প্রশাসনকে সে তার মতো কাজে লাগাতে পারবে, পাশাপাশি তার কিন্তু একটা সাংগঠনিক কাঠামো থাকে। অর্থাৎ তার ওই কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য তার নিজস্ব যে সাংগঠনিক কাঠামো আছে, তারাও কিন্তু যৌথভাবে কাজ করে। এই সরকারের কিন্তু নিজস্ব কোনো শক্তি নাই, যার কারণে অনেক কিছু বাস্তবায়ন যদি তারা করতেও চায়, সেটা করা কিন্তু সম্ভব হচ্ছে না। যেমন আমি একটা কথা বলি, এই সরকারের লোকরা সবগুলি আপনার বলছে যে হাসিনা প্রশাসনকে নগ্ন দলীয়করণ করেছে, বলছে না? তাহলে আপনি 6 মাসে কি প্রশাসন সাজাতে পেরেছেন? কেন পারেন না কেন? অর্থাৎ এখনও আপনি কি পয়েন্টে যাদেরকে রেখেছেন তারা শেখ হাসিনা পেতাত্তা, এদেরকে সরাতে হবে, না কিন্তু ডক্টর ইউনূস সফল হওয়ার কোনো সুযোগ নেই। মিস্টার রুহুল হোসেন প্রিন্স, আপনারা কবের মধ্যে নির্বাচন চান, এরকম পরিষ্কার কিছু বলছেন আপনারা? না দেখুন, হ্যাঁ পরিষ্কার করেই বলেছি। আমরা তো যদি বলেন 3রা জানুয়ারি সমাবেশ করে 15 তারিখে আমরা 2টি কাজ করার কথা সরকারকে বলেছিলাম, কিন্তু পাইনি। একটা বলেছিলাম যে 15ই জানুয়ারির মধ্যে আমাদেরকে 1 নম্বর জানান সংস্কারের নামে কি কি করতে চান, 2 নম্বর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। কেন বলেছিলাম সেটাও বলি। আমরা যদি বুঝতাম, বা আজকে এসে যদি বলি যে এই 6 মাসে
এই সরকার অনির্বাচিত হলেও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এবং সব রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে। এই ধরনের অভূতপূর্ব সমর্থন তো কেউ পায় না। তাহলে এইটা পারার পরে তিনি যদি জনজীবনের এই যে জিনিসপত্রের দাম এইটা স্বস্তি দিতে পারতেন, আমি স্বস্তি শব্দটাই ব্যবহার করলাম, দিতে পারতেন। 2, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করেও যদি স্বস্তি দিতে পারতেন। 3, দৃশ্যমান সংস্কার, ভালো নির্বাচনের জন্য কি কি করতে হবে 6 মাসে যদি এটা কিছুটা উনি রেখাপাতও করতে পারতেন এবং যদি নিজেদেরকে বিতর্কের বাইরে রাখতে পারতেন, তাহলে আমরা অন্য কথা বলতে পারতাম। সময়টা ফ্যাক্টর ছিল না। কিন্তু দেখতে পাচ্ছি যত দেরি হবে ওনারা এই যে কাজগুলো করতে পারছে না, নতুন নতুন সংকট তৈরি হবে। এবং এই সংকট তৈরি হলে কে সুযোগ পাবে জানেন? যাদেরকে আমরা হটিয়ে দিয়েছি তারা সুযোগ পাবে। বাঙালি একদিকে কঠোর মন, কোমল মন বলবে আগেরটা ভালো ছিল, আর নানা ধরনের অপশক্তি ওই সময় গড়ে উঠেছে। এখন ভূ রাজনৈতিক কারণে পাশের আধিপত্যবাদী দেশ, সাম্রাজ্যবাদী দেশ, তারা নতুন নতুন সুযোগ খুঁজবে তাবেদার সরকার কায়েমের জন্যে। সুতরাং এই বিবেচনায় এখন জরুরি হচ্ছে দ্রুতই, আমি বলবো অবশ্যই কোনোভাবে 25 পার করা যাবে না, নির্বাচনের তারিখ ঘোষণা করা। তবে আমি তারিখ ঘোষণা নিয়ে বসে থাকতে বলি না, তারিখ ঘোষণা করার পরে পারলে আজকেই আলোচনা শুরু করতে হবে যে এই যে নির্বাচনের তারিখ আমি কথার কথা একটা ডেট করলাম, এই ডেট করার আগে সুষ্ঠুর জন্য যা যা সংস্কার আমি এই সংস্কারগুলো করব। এবং সেক্ষেত্রে আমাদের ওয়াইড পজিশন যদি দেখি সরকার যা যা আমরা সবাই মিলে ঐক্যমত্য হচ্ছে এটা সংস্কার করার জন্যে যে ডেটে নির্বাচন করছে তার আগেই সংস্কার হয়ে গেছে, আগে নির্বাচন দেবে। আর যদি এটা সংস্কার করার জন্য আরো 2-4 দিন বেশি দরকার হয় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা বলতে চাই আপনারা শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সংস্কারটা এখন চাইছেন, অন্যগুলো না। না, অন্যটা বলেছি না, অন্যটা বলেছি হচ্ছে যে ঐক্যমতের ভিত্তিতে যেটা করা যায় সেই একমত হলে যেটা শুরু করে দিয়ে যাবে। ধরুন আমি জাস্ট উদাহরণ দিই, পুলিশ প্রশাসন বিচার এগুলো তো জরুরি কাজ আছে, নির্বাচনের সাথে সম্পর্কিত, সেটা তো করতে হবে। সংবিধান যতটুকু নির্বাচনের জন্য সম্ভব, আর যদি ঐক্যমত্য হয়ে যতটুকু করা যায় সেটা আমি একটা যদি ডেট ডিক্লেয়ার দিলাম তার মধ্যে পারলে এটা করবে, এবং যাতে ওই ট্রেনটা কেউ থামাতে না পারে সেই সেফটি ক্লজ রাজনৈতিক দলগুলো এবং অন্যরা মিলায়, আন্দোলনকারী শক্তি সবাই মিলে আমরা করব। আমি কোনো সমস্যা দেখি না। বরঞ্চ যারা এই দায়িত্ব, ওই যে ট্রেনের দায়িত্ব যারা পালন করবে না, যদি জনমত ঠিক থাকে ট্রেন থেকে তারা ছিটকে পড়ে যাবে, কিন্তু গণতন্ত্রের যাত্রা চলতে থাকবে। একমত আপনি? হ্যাঁ, আমি একমত। এবং পাশাপাশি আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই ফিরোজ সাথে। আমরা এই যে আমরা সমস্যা কর্মসূচিগুলি প্রণয়ন করা হবে, এগুলো বাস্তবায়ন করবে কে? পরবর্তী জাতীয় সংসদ, অর্থাৎ রাজনৈতিক শক্তি। কিন্তু আমাদের কেন জানে মনে হচ্ছে এই সরকারের সাথে রাজনৈতিক সরকার দলগুলির সাথে যে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা প্রয়োজন, সেই ক্ষেত্রে তাদের মধ্যে চরম গাফিলতি আছে। সুতরাং আগামী এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কিন্তু পার্লামেন্ট করবে। আর আপনি যে কথাটি আগেও বলেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট ওই গত ফখরুদ্দিন মইনুদ্দিনের আমলে 156টির মধ্যে মাত্র 39টি পাস হয়েছে। এখন যদি রাজনৈতিক দলগুলিকে আপনি আস্থায় না রাখতে পারেন, তাহলে আপনি যতই আলোচনা করেন, যতই প্রস্তাবনা দেন, সংস্কার কিন্তু বাস্তব নেবে না। যার জন্য আমাদের আরেকটা অনুরোধ যে ডক্টর ইউনূস যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে। জি, আর কিছু যোগ করতে চান আপনি? এটাই তো মূল ব্যাপার। কারণ রাজনৈতিক দলগুলিকে যদি আপনি কনফিডেন্সে না নিতে পারেন, তাহলে তো আপনার সংস্কার বাস্তবায়ন হবে না। আর আরেকটি যে জিনিস, যে সংস্কারের কথা বলা হচ্ছে প্রিন্স ভাইয়ের সাথে, যে সংস্কারও তো আপনার জরুরি ভিত্তিতে যা দরকার তা করেন, বাকিগুলি আপনি একটা উইন্ডো ওপেন করে দিয়ে যান। আপনি বরং পরবর্তী গভর্নমেন্টকে একটা চ্যালেঞ্জ জানান যে আমি এই শুরু করে গেলাম, বাকিটা দেখি তোমরা কি করো। তারাও জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকবে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সেই গভর্নমেন্ট আগামী দিনের রাজনৈতিক দলগুলোর উপর সেই প্রেশারটা রাখা উচিত। মিস্টার রহিম হোসেন প্রিন্স? না, আমি মনে করি যে কথাগুলো বললাম, সুতরাং এখন এই সরকারকে কোনোভাবেই যেন নিজেকে বিতর্কিত না করে, এটাই কিন্তু একটা প্রধান চ্যালেঞ্জ। সেই কাজটা করতে হবে। তখন দল নিরপেক্ষ কথাটা আমরা জানি, কেউ না কেউ কোনো না কোনো দল তো করবেই, ভোট হলে আমরা সবাই তো ভোট দিই। সুতরাং কিন্তু কথা হচ্ছে দল নিরপেক্ষ, নিজের পজিশনটা বজায় রেখে কাজটা করতে হবে। সেইটা না করলে আমাদের কাছে সবচেয়ে ভয়ের যে দিকটা, যে যদি কোনো কারণে এই ফেলিওরটা হয়ে যায়, তাহলে আমি একটু আগে অপশক্তির কথা যেমন বলেছি, আরেকটা সংকট কী হবে জানেন? এই যে এত মানুষ রক্ত দিল, এত মানুষ আহত, যারা চলে গেছে তার পরিবারের কান্না আরও বেশি হবে, আহতদের আহাজারি বাড়বে। আরেকটা ঘটনা কি ঘটবে, এইবারের যে আন্দোলনে, অভূতপূর্ব আন্দোলনে অনেক বয়স্ক থেকে শুরু করে বাচ্চা, তারা যে অংশগ্রহণ করলো, এবং সেদিন আমি না বলে পারছি না, একটু লোভ সামলাতে পারছি না, একজনের দেখা গেলো গত সরকারের খুবই সমর্থক ছিল,
অন্ধ সমর্থক না, যৌক্তিক কারণে তার বিবেচনায় তার ভালোবাসা থাকতে পারে, থাকতেই দলের পারে। প্রতি আমাকে সমর্থন বলছে থাকতেই যে পারে। ভাই বিশ্বাস করবেন না, আমার নাতি যাচ্ছে মিছিলে, আমাকে বলবো দাদা তুমি যাবা না, উনি নিজে আমাকে বলেছে। তার মানে আমি বলছি এই যে একেবারে বাচ্চা থেকে শুরু করে ওই বয়স্ক লোক তারা যে অংশগ্রহণ করলো, তারা যে হতাশ হবে, এই হতাশাটা তো টেনে তোলা ধরো তো এটা অনেক কঠিন কাজ। তা আপনি যখন একটা গতিতে থাকি, এই গতিটা থেমে গেলে যেমন অগ্রগতিটা থেমে থাকে, তো এইবারের আন্দোলনের মধ্যে দিয়ে যতটুকু সচেতনতা গ্রো হয়েছে, এই মানুষের যে এই যে গণতন্ত্রের ধারায় বা রাজনীতির পজিটিভ ধারায় আসছে, সেইটাকে কিন্তু বিবেচনায় মানে জায়গা করতে হবে। এই যে এবার যে আলোচনার একটা ওপেন দ্বার সুযোগ হয়েছে, যে নিশ্চয়ই বলেছিলেন যে মন খুলে সমালোচনা করেন, কিন্তু রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে একটা ভয়ের ধারা কিন্তু বাতিল হয়নি। মিডিয়া সহ বিভিন্ন জায়গায় অভিযোগ কিন্তু আসছে। সুতরাং আপনি যত দেরি করবেন, কারণ আপনি তো পারছেন না, এবং আমি পারবে এটা আশাও কিন্তু করছি না। কথাটা বললে খারাপ লাগবে, প্রথমে বলি নাই আমরা, কারণ এটা বললে কেউ নেগেটিভ ভাববে, কারণ এটা তো দলীয় সরকার না, এক হয়ে তো সবাই করে নাই, ওই রকম রাজনৈতিক শক্তিও না। বরঞ্চ এর মধ্যে কথা বলতে আমার দ্বিধা নাই। আজকে আমি খুব স্পষ্ট করে বলি, অনেকেই আছেন যারা বিরাজনীতিকরণের ধারার লোক, যারা রাজনীতিকে হেট করেন, তাও আমরা মাইন্ড করিনি। বলছে ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত মত করেন, আমার মত আমাকে থাকতে দেন, আপনার মত করেন। কিন্তু এনারা এই 6 মাসে যে ফেলিওরটা আমরা দেখছি, এইটা যদি আরও বেশি দেরি করেন, বিশেষ করে একটা মানে কি বলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিতে এবং ওই রূপরেখা প্রণয়ন করতে, তাহলে নতুন ধরনের সংকট হবে। সেই সংকট আমি জানি না আগামীতে কিভাবে আমরা সবাই মিলে মোকাবেলা করব। এমনি কি আপনারা দেখেন কি না বাংলাদেশকে ইডিওলজিক্যালি ফিলোসফিক্যালি মানে একটা ভাবধারার পরিবর্তনের দিকে নিয়ে যাবার কোনো প্রয়াস সরকারের মধ্যে, সরকার সংশ্লিষ্ট কারোর মধ্যে, যেটা অনেককে সংশয়ের মধ্যে ঠেলে দিচ্ছে? একই সঙ্গে এটা মনে হয় কিনা যে সমাজের বিভিন্ন গোষ্ঠী আগে যেমন বিগত সরকারের সময় তারা একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছিল, ভয়ের আবহ, ভয়ের সংস্কৃতি, আইন কানুনের মধ্য দিয়ে নানাভাবে পুলিশকে ব্যবহার করে, এখনও সেরকম একটা ভয়ের আবহ তৈরি হয়েছে, বিশেষ করে মেয়েদের মধ্যে, ইন্ডিজিনিয়াস কমিউনিটির মধ্যে, মার্জিনালাইজড বা রিলিজিয়াসলি যারা মার্জিনালাইজ তাদের মধ্যে? না, এরকম একটা প্রোপাগান্ডাকে কেউ কেউ চালাচ্ছে যে বাংলাদেশে একটা বিশেষ সেন্টিমেন্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটা সেন্টিমেন্ট কিন্তু আছে। কিন্তু আমি সেই জায়গায় বিশ্বাস করতে চাই না, কারণ বাংলাদেশ সবসময় কিন্তু সম্প্রীতির একটি বাংলাদেশ। সুতরাং ইচ্ছা করলে ওই দিকে নিয়ে যাওয়ার সম্ভব না। কেউ কেউ হয়তো চেষ্টা করতে পারে, কিন্তু আমার মনে হয় চূড়ান্ত বিচারে সেটা তারা ব্যর্থ হবে। বরং আমরা যে জিনিসটা মনে করি যে রাজনীতি তার নিজস্ব প্রবাহে চলতে দেওয়া উচিত। আজকে কেউ কেউ রাজনীতির ব্যাপারে নানা নেগেটিভ, নেতিবাচক কথা বলে, অর্থাৎ তাদের একটা এজেন্ডা আছে, সেই এজেন্ডা তারা হয়তো বাস্তবায়ন করতে চায়, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের যে বিদ্যমান পরিস্থিতি, সেই পরিস্থিতি তারা ওই দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে, এটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। বাংলাদেশের জনগণ কিন্তু আলাদা একটা স্বতন্ত্র সত্তা আছে, এবং নিজেদের সেই সত্তা নিজেরা কিন্তু সময় মতো ঠিকই জানান দেয়, এটা কিন্তু আমরা দেখেছি সবসময়। সুতরাং যারা এই চিন্তা করে তারা আমার মনে হয় এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। না, এ ব্যাপারে আমার পরিষ্কার মত যে আপনি যেভাবে যেটা বললেন, হ্যাঁ ঠিক, কোনো কোনো জায়গায় মানুষের মধ্যে সংশয় এবং কিছুটা ভীতি বাড়ছে। শেষ কথাটা বলেই এবার একটা ছোট্ট ব্যাখ্যা দিই। ওনার এই আকাঙ্ক্ষার সাথে আমি একমত, এবং আমি মনে করি বাংলাদেশে এটা হবে না, এ পয়েন্টে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু আছে। বিশেষ করে আমি 3টা ছোট ছোট করে বলি। দেখুন, আমাদের যে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা, অতীতে অনেক অত্যাচার নানা সময় নানা ঘটনায় ঘটেছে, ঘটেনি তা না, অবশ্যই ঘটেছে, কিন্তু এইবারে নিশ্চয়ই কিছু না কিছু তো ঘটেছেই, অস্বীকার করার উপায় নেই, কিন্তু এইবারের ভীতিটা বেশি। হ্যাঁ, তার নিশ্চয়ই আমার কারণটা খুঁজতে হবে, পাশের দেশের মিডিয়ার অপপ্রচার আছে, ওটা দ্বিমতের কোনো কারণ নেই, কিন্তু আমাদের দেশের মানুষের কেন এই ভীতিটা হবে, এটি একটি দেখার ব্যাপার। দ্বিতীয়ত, আমাদের নারী সহ অন্য এমন এমন কতগুলো ঘটনা চোখের সামনে প্রথমে আসছিল, যদিও আমি বলবো সরকার অনেক পজিটিভ ভূমিকা অনেক বিষয় নিয়েছে। আপনি নারী ফুটবলার থেকে শুরু করে খেলাধুলা, অন্যান্য বিষয়গুলো, সেক্ষেত্রে সরকার, এমনকি আমাদের জাতীয় সঙ্গীত প্রশ্ন, পতাকা প্রশ্ন যেটা করেছে, সরকারের পজিটিভ ভূমিকা আছে। তাতে কিছুটা যে ছিল না তা না, আছে। আরেকটা জায়গা আমরা দেখি, দেখেন বিচারের কথা বলছি এবং এইটাকে অপব্যবহার না করার কথা বলছি, কিন্তু প্রথম দিকে কতগুলো ঘটনা ঘটছে, বিচারালয় সহ এটাই আছে। কিন্তু দেখেন, যারা হত্যাকাণ্ডের ঘটিয়েছে তাদের তো বিচার জরুরি। আমরা আমাদের পার্টি বামপন্থীদের দিকতে বলেছি বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে, কিন্তু যদি এই তথ্য কেউ বলেন যে, শুনেছি আমি
যে বাড্ডায় একটা হত্যা মামলার আসামি আপনি 56 জন সচিবকে করলেন। আপনি সাংবাদিক যারা গত স্বৈরাচারের শাসকের দোষ মানে কি বলে যে তাদেরকে রক্ষার জন্য চেষ্টা করেছে, আপনি তার জন্য যা যা করেন, দুর্নীতি অর্থনীতির দুর্নীতি পড়ানো যা করেছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, জেলে পড়তে হবে। কিন্তু আপনি গণহত্যা মামলা এবং এমন এমন কাজ করলেন যাতে করে মামলাটাও দুর্বল হয়ে গেল, নতুন বাণিজ্যের কথাটা বলল এবং ওরাও কিন্তু পার পেয়ে যাবে। তো এইসব মিলেও এবং একটা ঘটনা আপনি আইনটা না করে মব এমন ভাবে করলেন যেটা কিন্তু একটা নতুন ভীতির সৃষ্টি হলো। সেই ভীতিটা আলটিমেটলি কোথায় যে ঠেকলো জানেন, যে একটা পজিটিভ গণঅভ্যুত্থান মানে তো পজিটিভ সেইটা আবার প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ পেয়ে যাবে আর কি। কিন্তু আমি বলবো সরকার কতগুলো জায়গায় পজিটিভ ভূমিকা নিছে, কতগুলো নিতে পারে নাই। হ্যাঁ, এটাও একেবারে বলছে নিতে পারে নাই, বরঞ্চ ওই ক্ষমতার পদ ব্যবহার করে ওইখান থেকে অনেক ধরনের কথা বলা হয়েছে, পরে হয়তো ফেসবুকে উইথড্র করেছে, কিন্তু তা দিয়ে তো সমাধান হয় না। সেই জায়গাগুলো সরকারকে কঠোরভাবে নিজের যে ঘর সেই ঘরের ভূমিকা পালন করতে হবে এবং পুরো সমাজে যাতে এই ধরনের কোনো নৈরাজ্যকর অবস্থা আর কিছু না হয় সেটা করতে হবে। কারণ আমরা ওই শাসকদের তো পরাজয় ঘটালাম অনেক কারণের মধ্যে একটা হচ্ছে তারা তো এমন আধিপত্যবাদী পরিশ্বাস করলো, তারা যা বলে সেইটাই যেন আইন হইতো, বিষয়টাই ছিল না। তো এখন যদি সেইটা হয় তাহলে পার্থক্য কি থাকলো? এইগুলো করা যাবে না। এবং এই সরকারকে আবার মনে করিয়ে দিতে চাই যে তার যে অভূতপূর্ব সমর্থন আছে এই সমর্থনটা সে যেন মনে রাখে। রাজনৈতিক দলগুলোকে এই কথা বলতে ইচ্ছা করে না, উনি বলেছেন বিএনপির নেতা যে দলগুলো একটু আস্থায় নেন। এখন আমি আজকে একটু বলে দিই এই কথাটা পরিষ্কার বলি, আমি ওই কথা বলতাম কিন্তু আজকে এটা বলতে বাধ্য হচ্ছি। ওনারা যদি রাজনৈতিক দলকে পছন্দ না করেন তাহলে আস্থায় নেওয়ার কথা আমি আর বলবো না, কারণ 3 বার ওনারা ডাকলেন, ইস্যু ভিত্তিক ডেকেছেন, 6 মাসে হয়ে গেল। আমি এই কথাটা আবার রিপিট করছি, 12ই আগস্ট যখন কথা হচ্ছিল তখন জনৈক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সামনে, আমি ইচ্ছা করে নাম বললাম না, বললেন যে আপনারা তো চিন্তা করেন এরকম কি কোনো কাগজ দিতে পারবেন যে আমাদের এই সরকারের 7 দিনের কাজ, 15 দিনের কাজ, 30 দিনের কাজ? তা আমরা বললাম অবশ্যই চাইলে দিতে পারবো। আমি বুঝতে পারিনি। বললেন যে আপনারা, আমরা বললাম যে আরো কাজ কথা বলতে হবে 12ই আগস্ট, কারণ তো একটা ইস্যুতে ডাকছিল। তা বললো প্রধান উপদেষ্টা কথা হচ্ছিল, একজন উপদেষ্টা কথাটা কেড়ে নিয়ে বললেন যে আচ্ছা আপনারা তো অনেক চিন্তা ভাবনা করেন, তা আমাদের সরকারের 7 দিনে কি করা উচিত, 15 দিনে কি, এরকম দিতে পারবেন কিনা? আমি কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হিসাবে আমি বললাম যে অবশ্যই আপনারা চাইলে আমরা চেষ্টা করব। ওইখানে উনি বলেছিলেন যে আমি বললাম যে কবে থেকে আলোচনা করব, বললেন যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করব। তা 1 সেপ্টেম্বর 2024 তো আর আসে নাই, এখন 25-এ 1 সেপ্টেম্বর যদি ওনারা শুরু করতে চান আমি বলবো সরি, আলোচনা শুরু সময় নেই, তার আগে নির্বাচনটা দিয়ে দেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেন, আপনাদেরকে আমরা ওয়েলকাম, মানে কি বলে ওয়েলকামই তো, মানে পজিটিভলি আমরা এই যে একটা অভূতপূর্ব দায়িত্ব পালন করেছেন এই জন্য আপনারা ধন্যবাদের সহিত বিদায় দিয়েই আগামীতে আপনারা রাষ্ট্রের কি কি দায়িত্ব পালন আরো করতে পারবেন এই অভিজ্ঞতায়, সেই কাজের মধ্যে আপনাদেরকে আমরা ঢোকাইতে চাই। সেটাই বোধহয় বাংলাদেশের জন্য উপযুক্ত কাজ এখন হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রহিন হোসেন প্রিন্স এবং মিস্টার এবিএম মোশাররফ হোসেন, অনেক ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা যেটা বলবার চেষ্টা করেছেন যে সরকারের প্রতি জনসমর্থন আছে, বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি এবং বাংলাদেশের ভাবমূর্তি মোটামুটি এক সূত্রেই গাঁথা, সেটা ওনারা চান না যে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক। কিন্তু এই সম্মান, এই ভালোবাসা, সমর্থনটা ধরে রাখবার তাদের দায়িত্ব, এবং তারা ইতিমধ্যেই নিরপেক্ষতা নিয়ে, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, সেটা যেন আর সামনের দিকে না যায় সেই দিকে তারা সচেতন থাকবেন, এটি ওনাদের প্রত্যাশা। দুজনের কথার মধ্যেই ইতিমধ্যেই সরকারের যে পরিস্থিতি, ক্যাপাবিলিটি দেখে ওনাদের মনে হয়েছে যে যত দ্রুত তারা নির্বাচন দেন তত ভালো। নিঃসন্দেহে এটা ওনারা বলবার চেষ্টা করেছেন, আমি যদি ভুল না বুঝি, সরকার যদি ডেলিভার করতে পারতো, পারফর্ম করতে পারতো, হয়তো আরও অনেক সময় তারা পেতেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এবং জনগণের কাছ থেকে। সংস্কারের কি হবে? সংস্কারের বিষয়ে ওনারা যেটা স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন বিষয়ে যেসব সংস্কার দরকার সেই সব বিষয়ে সংস্কারগুলো করতে হবে, এবং একই সঙ্গে অন্যান্য যে ইস্যুগুলো বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকার বিভিন্ন কমিশনের মধ্য দিয়ে যে সংস্কারগুলো করতে চাইছে, পিয়ার অ্যাক্টিভিটিসের মাধ্যমে না, একটা মিনিংফুল ডায়ালগের মধ্য দিয়ে আসলে একটা জাতীয় ঐকমত্যে
পৌঁছবার চেষ্টা করতে হবে এবং সেখান থেকে কাজটা শুরু করে দিয়ে যেতে হবে এবং সেরকম অঙ্গীকার যদি রাজনৈতিক দলগুলো একমত পোষণ করে নিশ্চয়ই তারা ভবিষ্যতে ক্ষমতায় আসলে সেগুলো অব্যাহত রাখবার চেষ্টা করবেন এবং জাতির সামনে সেই অঙ্গীকারটা তারা করতে পারেন এবং সেই অঙ্গীকারের নেয়ার কাজটা এই সরকার করতে পারে, অর্থাৎ ফ্যাসিলিটেটের একটা ভূমিকা তারা পালন করতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।